ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা নাউন ক্লজ সম্পর্কে বিস্তারিত জানব এবং এই ব্যাপারে তোমাদের একটা কথা বলে রাখি যে এই ক্লাসে শুধুমাত্র নাউন ক্লজ নিয়েই আলোচনা হবে। তিনটি ক্লজ কিন্তু পাবে না। আর তিনটি ক্লজ হচ্ছে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিটের ভিডিও, সেটাতে তিনটি ক্লজ কভার করা, সেটা আসলে কোনো ক্লজই ঠিক মতো শেখা হয় না। সেটা যদি তোমরা নাউন ক্লজটা পুরো ক্লাসটা দেখে অন্যান্য মানে অনলাইন ক্লাসের সাথে কম্পেয়ার করো, তাহলেই বুঝতে পারবে যে শেখা যায় না ওভাবে। ঠিক আছে? তো নাউন ক্লজ শেখার আগে আমাদের ক্লজ কি সেটা সম্পর্কে একটা কুইক রিক্যাপ, যদিও এই ক্লাস মানে ক্লজের উপরে একটা ক্লাস অলরেডি আমার চ্যানেলে রয়েছে, ইচ্ছা হলে দেখে নিতে পারো। তো কুইক একটা রিক্যাপ আমরা করে নিই। তো ক্লজ হচ্ছে সেন্টেন্স উইদিন সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের মধ্যে আরেকটা সেন্টেন্স, সেটাই হচ্ছে ক্লজ। ঠিক আছে? এবং ক্লজের মধ্যে সাবজেক্ট, প্রেডিকেট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট প্রেডিকেট না বললেও হবে, একটি ফাইনাইট ভার্ব একটা ক্লজে থাকবে। অর্থাৎ ক্লজ মানে একটা বড় বাক্যের একটা অংশ, যেই অংশের মধ্যে কমও না বেশিও না, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেটাই হচ্ছে আমাদের ক্লজ। ঠিক আছে? এবার ক্লজ হচ্ছে, আমরা একটা ক্লজকে দুরকম ভাবে ভাগ করতে পারি, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। যেমন সবুজ ইজ আ বয় হু ইজ মাই ফ্রেন্ড। সবুজ হচ্ছে একটা ছেলে যে আমার বন্ধু। তো এখানে দেখো আন্ডারলাইন করা পার্টটা, সবুজ ইজ আ বয়, সবুজ একটা ছেলে। এই কথাটুকু যদি বলি তাহলে কিন্তু এটা কমপ্লিট সেন্স, অর্থাৎ অর্থটা একদম কমপ্লিট। যেই ক্লজটা তার অর্থ পুরোপুরি নিজেই কমপ্লিট করতে পারে, যেমন এখানে হলো, সেটা হচ্ছে আমাদের মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? আর আমরা যদি সবুজ ইজ আ বয় এই কথাটা না বলি হু ইজ মাই ফ্রেন্ড, যে হলো আমার বন্ধু, জাস্ট এটু বললাম, যে হলো আমার বন্ধু মানে কে আমার বন্ধু, তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, তাই না? তাহলে এইটার সেন্স, অর্থাৎ হু ইজ মাই ফ্রেন্ড, যে হলো আমার বন্ধু, এই সেন্সটাকে কমপ্লিট করার জন্য এই ক্লজটাকে সবুজ ইজ আ বয় এই মেইন ক্লজের, এই ক্লজটার উপর ডিপেন্ড করতে হচ্ছে। তাহলে যেই ক্লজ নিজেই অর্থ প্রকাশ করতে পারলো সে হচ্ছে আমাদের মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর যেই ক্লজ তার নিজের অর্থটাকে সম্পূর্ণ বা কমপ্লিট করার জন্য মেইন ক্লজের উপর ডিপেন্ড করলো বা নির্ভর করলো, সে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ক্লজ দুরকম, একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর সেকেন্ড হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন রকম ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, একই মানে অ্যাডজেক্টিভ ক্লজও যা, রিলেটিভ ক্লজও তাই। আর তিন নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আজকে আমাদের শেখার টপিক হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ শেখার আগে নাউন কি সেটা একটু তোমরা জেনে নাও। তোমরা সকলেই জানো, তবু আর একবার আমি বলছি যে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, যে কোনো কিছু, তার যদি নাম যে ওয়ার্ডের দ্বারা বোঝানো হয় সেটাই হচ্ছে নাউন। তাহলে নাউন একটা ওয়ার্ড, তাই তো? সেন্টেন্সে নাউন একটা ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। তাহলে নাউন বোঝার জন্য আমি এখানে তিনটে সেন্টেন্স লিখছি বা দুটো লিখছি। অজয় ইটস রাইস। আচ্ছা, দুই নাম্বার লিখলাম হি ইজ আ স্টুডেন্ট। তাহলে দেখো, অজয় ইটস রাইস এই সেন্টেন্সটিতে অজয় নাউন, একটা নাম, আবার রাইস হচ্ছে একটা নাউন, এটাও একটা নাম, তাই তো? এবার কিন্তু অজয় যে নাউনটা সেটা ইট ভার্বের সাবজেক্ট হিসাবে বসেছে, আর রাইস হচ্ছে ইট ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে। অর্থাৎ কোনো ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট অলওয়েজ নাউন হবে অথবা প্রোনাউন হবে। আর আমাদের আজকের আলোচনায় আমরা নাউন এবং প্রোনাউনকে আমরা নাউন হিসেবে ট্রিট করব, কেননা নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। তাহলে কি হবে, আমাদের আলোচনাটা অনেক সহজ হবে। তাহলে আমরা কি জানলাম, যে কোনো ভার্বের সাবজেক্ট অথবা কোনো ভার্বের অবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটা অবজেক্ট, এই দুটো সবসময় কি হয়, নাউন হয়। সেকেন্ড সেন্টেন্স দেখো, হি ইজ আ স্টুডেন্ট। এই ইজ হচ্ছে আমাদের বি ভার্ব, এটা কি না, বি ভার্ব,
বি ভার্ব, am is are was were, যেমন am is are was were, এগুলো সব হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, এর পরে যে কমপ্লিমেন্ট, অর্থাৎ হি ইজ সে হয়, এই কি সে হয় কি, এই এই সেন্সটাকে, এই ইনকমপ্লিট সেন্সটাকে কমপ্লিট করা হচ্ছে আ স্টুডেন্ট। সুতরাং আ স্টুডেন্ট হচ্ছে এখানে আমাদের কি না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা কিন্তু অবজেক্ট না, হ্যাঁ এটা কি কমপ্লিমেন্ট। তাহলে কোন কমপ্লিমেন্টও সাবজেক্ট বা অবজেক্টের মতো সবসময় কি হবে, নাউন হবে। তাহলে আমরা সেন্টেন্সে নাউনের তিনটি ব্যবহার আপাতত পেলাম, কি না সেন্টেন্সের মধ্যে নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, নাউন ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, আর নাউন হচ্ছে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। একদম একই রকম ভাবে এই এখানটায় যেখানে একটি ওয়ার্ড করে আছে, অজয় একটা ওয়ার্ড সেটা নাউন, রাইজ একটা ওয়ার্ড সেটা একটা নাউন, স্টুডেন্ট একটা ওয়ার্ড সেটা একটা নাউন। এই একটি ওয়ার্ডের পরিবর্তে যখন এখানে একটা ক্লজ বসবে, সেই ক্লজটা সাবজেক্ট হিসেবে বসবে, তখন সাবজেক্টও সবসময় নাউনই হয়, সুতরাং ওই ক্লজটা তখন নাউনের কাজ করে। সেই জন্য কোনো ভার্বের যদি সাবজেক্ট ক্লজ কোন একটা ক্লজ হয়, তাহলে সেই ক্লজটা সবসময় নাউন ক্লজ, কেননা সাবজেক্ট সবসময় আমরা এখানে দেখতে পাচ্ছি নাউন হয়। একই রকম ভাবে কোন ক্লজ এখানে রাইসের পরিবর্তে যদি কোনো ক্লজ বসতো, তাহলে রাইস হচ্ছে নাউন এবং অবজেক্ট হিসেবে আসে, তাহলে অবজেক্ট হিসেবে এখানে যদি কোনো ক্লজ বসতো, তাহলে কিন্তু সেই ক্লজটাও কি নাউন ক্লজ হতো, কেননা অবজেক্ট সবসময় নাউনের কাজ করে। তাহলে যেই ক্লজ নাউনের কাজ করে সেটাই হচ্ছে নাউন ক্লজ। আবার এখানে কমপ্লিমেন্ট হচ্ছে আর স্টুডেন্ট, এখানে ইজের পরে আর স্টুডেন্ট না হয়ে যে কোনো ক্লজ যদি বসতো, তাহলে সেই ক্লজটাও কমপ্লিমেন্টের কাজ করত, আর যেহেতু কমপ্লিমেন্ট সবসময় নাউন হয়, তাহলে সেটিও হচ্ছে নাউন ক্লজ হতো। এইবার আমরা সেন্টেন্সে নিয়ে সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখানে রয়েছে দেখো, হি ইজ ইল, হি সাইড ইট, সে ছিল অসুস্থ, সে এটি বলেছিল। তাহলে এটাকে আমরা জয়েন করেছি, সে বলেছিল যে সে অসুস্থ ছিল, তাহলে হি সেইড দ্যাট হি ওয়াজ ইল। বেশ, তাহলে দেখো দ্যাট হি ওয়াজ ইল, যে সে অসুস্থ ছিল, এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর হি সেইড এটা হচ্ছে মেইন ক্লজ। এইবার সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা কিন্তু সেইড ভার্বের অবজেক্ট। কেন, কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে দেখো সে বলেছিল যে সে অসুস্থ ছিল, সে কি বলেছিল, যে সে অসুস্থ ছিল। তাহলে আমাদের কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলো, যে সে অসুস্থ ছিল, তাহলে এটা অবজেক্ট। তাহলে এটা যেহেতু অবজেক্ট হিসাবে কাজ করছে, অবজেক্ট হিসাবে কাজ করছে, সুতরাং আর অবজেক্ট সবসময় কি হয়, সেটা হচ্ছে নাউন হিসেবে নাউন হয়, অবজেক্ট সবসময় নাউন হয়। সুতরাং দ্যাট হি ওয়াজ ইল এটা হচ্ছে নাউন ক্লজ। তো তোমরা সেকেন্ড সেন্টেন্সে দেখো, বা সেকেন্ড কেস যেটা আছে, নাউন ক্লজ অ্যাজ আ সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। এখানে যেরকম রয়েছে, ইট ভার্বের সাবজেক্ট হচ্ছে অজয়, অজয় হচ্ছে নাউন, জাস্ট এই ওয়ার্ডের পরিবর্তে একটা ক্লজ বসবে, তাহলে এই ভার্বের সাবজেক্ট হিসাবে সেটা থাকবে। আর সাবজেক্ট আমি বলেছি এখানে যেমন দেখছো সবসময় নাউন হয়, তাহলে কোনো ক্লজকে যদি কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসাবে দেখো এবং সেন্টেন্সের প্রথমেই সেটি থাকবে, তাহলে সেটা কি হবে, সবসময় নাউন ক্লজ হবে। যেমন এখানে দেখো, হি সেইড সামথিং, সে কিছু একটা বলেছিল, ইট ওয়াজ ট্রু, এবং এটা ছিল সত্য। তাহলে সে যা বলেছিল সেটা ছিল সত্য। হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, অর্থাৎ সামথিং থাকলেই তোমরা হোয়াট দিয়ে করবে। হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, সে যা বলেছিল তা ছিল সত্য। হোয়াটের মানে কিন্তু এখানে কি নয়, হোয়াটের মানে হচ্ছে যা তা, সে যা বলেছিল তা ছিল সত্য, তার মানে হোয়াটের মানে যা এবং তা হলো। হোয়াটের মানে কি শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ হোয়াট হি সেইড, এই ক্লজটা হচ্ছে ওয়াজ ভার্বের হচ্ছে সাবজেক্ট। যেহেতু এটা সাবজেক্ট, সুতরাং এটা হচ্ছে নাউন। কেননা আমরা এখানেই দেখেছি যে সাবজেক্ট সবসময় কি হয়, নাউন হয়। যেহেতু এটা সাবজেক্ট, সুতরাং এটা নাউনের কাজ করেছে, সুতরাং এটা নাউন ক্লজ। বুঝতে পেরেছো? এবার দেখো 3 নম্বর কেস, নাউন ক্লজ অ্যাজ আ কমপ্লিমেন্ট টু বি ভার্ব। বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে যদি কোনো ক্লজ বসে, যেমন এখানে আমি দেখিয়েছি ইজের পরে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট নাউন, তো
এই ইজের পরে বি ভার্বের পরে যদি কোনো ক্লজ বসে তাহলে সেটা 100% হচ্ছে কি নাউন ক্লজ। যেমন এখানে দেখো, ইউ উইল টিচ মি, তুমি আমাকে শেখাবে, ইট ইজ মাই উইশ, এটা আমার ইচ্ছা। তাহলে মাই উইশ ইজ দ্যাট ইউ উইল টিচ মি। তাহলে মাই উইশ ইজ, আমার ইচ্ছা হলো যে আপনি বা তুমি আমাকে শেখাবে। তাহলে এখানে দেখো ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের কমপ্লিমেন্ট হচ্ছে এই দ্যাট ইউ উইল টিচ মি, এই টোটালটা হচ্ছে বি ভার্বের কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট সবসময় কি হয় না, নাউন ক্লজ হয়। এই জন্য এটা কি হয়ে গেল, নাউন ক্লজ। এই জায়গায় তোমাদের আরো একটা কথা আমি বলে রাখি, এর পরেও যদি নাউন ক্লজ চিনতে তোমাদের কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা যদি ভার্বকে, মেইন ক্লজের ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো, তাহলে যদি পুরো ক্লজটা উত্তরে আসে তাহলে সেটা 100% নাউন ক্লজ। আরো একটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি, যে নাউন ক্লজ বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি সেই ক্লজটাকে, সাবঅর্ডিনেট ক্লজটাকে তুলে দিয়ে ইট বসাও, আর যদি সেন্টেন্সটা মিনিংফুল হয় তাহলে ধরে নেবে যে ওটা নাউন ক্লজ। যেমন এখানে যদি তুমি কনফিউজড হও যেটা কোন ক্লজ, হি সেইড, এটা হচ্ছে আমার ক্লজ, নাউন ক্লজ। দ্যাট হি ওয়াজ ইল, এই দ্যাট হি ওয়াজ ইল এর পরিবর্তে ইট বসাও, হি সেইড ইট, তাহলে মিনিংফুল সেটা বলেছিল, সুতরাং এটা নাউন ক্লজ। আবার এখানে দেখো, ইট ওয়াজ ট্রু, হোয়াট হি সেইড এর পরিবর্তে, এটা আমাদের নাউন ক্লজ, এর পরিবর্তে ইট বসাও, ইট ওয়াজ ট্রু, তাহলে এটাও কিন্তু মিনিংফুল হচ্ছে, এটা ছিল সত্য, তাহলে এটা নাউন ক্লজ। আবার এখানটায় দেখো, মাই উইশ ইজ ইট, আমার ইচ্ছা হলো এটি, তাহলে এটাও মিনিংফুল হচ্ছে। দ্যাট ইউ উইল টিচ মি, তার পরিবর্তে ইট বসাও, মাই উইশ ইজ ইট, তাহলে এখানেও ইট বসালে মিনিংফুল হচ্ছে। তাহলে দুটো ট্রিক্স আমি শেখালাম, একটা হচ্ছে মেইন ক্লজের যে ভার্ব থাকবে সেই ভার্বকে দিয়ে কি দিয়ে যদি প্রশ্ন করো, তাহলে যদি কোনো একটা ক্লজ উত্তরে আসে তাহলে সেটা নাউন ক্লজ হবে। এভাবে নাউন ক্লজ তুমি সহজেই বের করতে পারবে। অথবা তুমি কি করবে, যেই ক্লজটাকে তুমি নাউন ক্লজ ভাবছো সেই ক্লজটাকে তুলে দিয়ে জাস্ট ইট বসাও, যদি মিনিংটা ম্যাচ করে যায়, মিনিংটা ঠিকঠাক লাগে তোমার, তাহলে তুমি ধরে নেবে 100% ওটা হচ্ছে নাউন ক্লজ। ঠিক, এখানে 4 নাম্বার কেসটা তোমরা দেখো, নাউন ক্লজ আফটার প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কি, প্রিপোজিশন হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যে সব সময় তারপরে নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচকে অ্যালাউ করে না। অর্থাৎ প্রিপোজিশনের পরে সবসময় নাউনই বসবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ বসতে পারে না। ঠিক আছে, তাহলে প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লজ থাকে, তাহলে প্রিপোজিশন সেই ক্লজটা যদি নাউন হিসাবে বসে, নাউন ক্লজ হিসেবে বসে, তাহলেই তো প্রিপোজিশন তাকে অ্যালাউ করবে। সেই জন্য প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটি কিন্তু অবশ্যই কি হবে, সেটা নাউন ক্লজ হবে। যেমন আমরা এখানে দেখাচ্ছি যে ইওর টিচার সেইজ সামথিং, তোমার শিক্ষক কিছু বলেন, লিসেন টু ইট, এটা তুমি শোনো, তাহলে একটু হচ্ছে এখানে প্রিপোজিশন। তাহলে শোনো সেটা যেটা তোমার শিক্ষক বলেন, তাহলে লিসেন টু হোয়াট ইওর টিচার সেইজ। এখানটায় দেখো লিসেন মানে ইউ লিসেন, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা হচ্ছে মেইন ক্লজ। আর লিসেন টু এটা হচ্ছে মেইন ক্লজ, শোনো। আর হোয়াট ইওর টিচার সেইজ, যা তোমার শিক্ষক বলেন, এটা হচ্ছে সাব ক্লজ। এটা তাহলে লিসেন টু হোয়াট ইওর টিচার সেইজ, এটা সাব ক্লজ এবং এটা হচ্ছে নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? কেননা টু প্রিপোজিশন, তারপরে আমাদের ক্লজটা বসেছে এবং আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে। এখানে নাউন একটা ওয়ার্ড না বসে একটা ক্লজ বসে গেছে, তাহলে আমরা প্রিপোজিশনের পরে কোনো ক্লজ দেখলে সঙ্গে সঙ্গে বুঝে যাব যে ওটা হচ্ছে নাউন ক্লজ। আরো একটা সেন্টেন্স আমি এখানে নিয়েছি, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন হোয়াট ই সেইড, সে যা বলেছিল তাতে আমি ইন্টারেস্টেড নই, আগ্রহী নই। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইনো প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে যে ক্লজটা বসেছে সেটা অবশ্যই নাউন ক্লজ হবে একই যুক্তিতে। তাহলে মনে রাখবে প্রিপোজিশনের পরে সবসময় নাউন ক্লজই বসে। এইভাবে প্রিপোজিশনের পরে কোনো ক্লজ দেখলে সেটাকে অবশ্যই নাউন ক্লজ ভাববে। এরপরে দেখো নাউন ক্লজ আফটার অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে না যেই পার্টস অফ স্পিচ নাউনের আগে বসে নাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বর্ণনা করে
তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। যেমন এখানে আমরা লিখেছি হি ইজ আ গুড বয়, তাহলে এখানে বয় হচ্ছে নাউন, তার আগে গুড বসে সে হয় একটা ভালো ছেলে, তাহলে এই গুড কথাটা এই যে বয় আছে তাকে বর্ণনা করছে, তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভও এমন একটা পার্টস অফ স্পিচ প্রিপজিশনের মতো যার পরে সবসময় নাউন বসে, সাধারণত আগেও বসে, মানে আগে বলতে শুধুমাত্র অ্যাডজেক্টিভও বসে, এরকমও আছে, যেমন হচ্ছে হি ইজ গুড, আমরা যদি বলি শুধু গুড বসলো, কিন্তু আমরা এখানে ধরে নিব যে না অ্যাডজেক্টিভের পরে নাউনটা বসবে, এটা আমরা ধরে নিব ক্ষেত্রে। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, তাহলে অ্যাডজেক্টিভের পরে তো নাউন ক্লজও বসতে পারে। কেননা আমি বলেছি সেন্টেন্সে যত রকম ভাবে নাউন বসতে পারে তত রকম ভাবেই নাউন ক্লজও বসতে পারে। কেননা ওখানে নাউন যখন একটা পার্টস অফ স্পিচ হিসেবে বসছে তখন একটা ওয়ার্ড হিসেবে বসছে, আর ক্লজ কি সেটা কতগুলো মানে শব্দ সমষ্টি নিয়ে সে বসছে, কিন্তু টোটালটা একটা নাউনের কাজই করছে। তাহলে এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এখানে দেখো, তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ আফটার অ্যান অ্যাডজেক্টিভ। আই অ্যাম গ্ল্যাড, আমি খুশি, ইউ হ্যাভ কাম, তুমি এসেছো। তাহলে আমি বলতে পারি আমি খুশি যে তুমি এসেছো, তাহলে আই অ্যাম গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ কাম। তাহলে গ্ল্যাড এখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যেহেতু এইখানে ক্লজটা রয়েছে সুতরাং এটা অবশ্যই নাউন ক্লজ। কেন? আমরা জানি অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন ক্লজই হয়। আচ্ছা, লাস্ট যেটা নাউন ক্লজ আফটার আ নাউন, ইট ইজ ভেরি মাচ কনফিউজিং। কেননা রিলেটিভ ক্লজও কিন্তু নাউনের পরে শুরু হয়, ঠিক আছে? তো সেটা আমি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিব। এখানে আগে বোঝো যে হি হ্যাজ পাস্ট, সে পাস করেছে, দ্য নিউজ ইজ ট্রু, এবং এই খবরটা সত্য। তাহলে আমরা করলাম কিভাবে? দ্য নিউজ দ্যাট হি হ্যাজ পাস্ট ইজ ট্রু। দ্য নিউজ খবর যে সে পাস করেছে হলো সত্য। তাহলে দ্যাট হি হ্যাজ পাস্ট এটা হচ্ছে আমাদের সাব ক্লজ এবং এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। আর দ্য নিউজ ইজ ট্রু এটা কিন্তু মেইন ক্লজ, ঠিক আছে? দ্য নিউজ ইজ ট্রু এটা মেইন ক্লজ, দ্যাট হি হ্যাজ পাস্ট এটা সাব ক্লজ। এবং এখানটা দেখো নিউজ হচ্ছে একটা নাউন, নাউনের পরে নাউন ক্লজ বসেছে। আবার এখানে দেখো আই হ্যাভ আ পেন দ্যাট ইজ ব্লু ইন কালার, এখানে পেন হচ্ছে একটা নাউন, তারপরে একটা ক্লজ বসেছে সেটা হচ্ছে দ্যাট দিয়ে। এখানে নিউজ একটা নাউন, তারপরে একটা ক্লজ বসেছে সেটাও আবার দ্যাট দিয়ে। তাহলে কি করে বুঝবো কোনটা নাউন ক্লজ আর কোনটা অন্য ক্লজ? অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ আমি আলাদা করে বুঝাবো। এখানে দেখো রিলেটিভ ক্লজ সবসময়, একটু বলে রাখি, রিলেটিভ ক্লজ সবসময় যেই নাউনকে, রিলেটিভ ক্লজের অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ হিসাবে ও একটা নাউনের পরে বসে সেই নাউনকে বর্ণনা করবে। সেই জন্য রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় যে লিঙ্কারটা হয় সেই লিঙ্কারটা সবসময় নাউনের পরে বসে, ঠিক আছে? তো তাহলে পার্থক্যটা আমরা কি করে বুঝবো? এখানে যেটা নাউন ক্লজ হবে সেখানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু সাব ক্লজটা পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে বোঝার একটা উপায় যে আমার রিলেটিভ ক্লজেও নাউনের পরে দ্যাট ক্লজ আছে, আবার আমার তোমার হচ্ছে নাউন ক্লজেও হচ্ছে নাউনের পরে দ্যাট ক্লজ আছে। তাহলে আমি কি করে বুঝবো যে এটা নাউন ক্লজ এটা রিলেটিভ ক্লজ? আমি এখানে কি দিয়ে প্রশ্ন করি? নিউজটা কি? যে সে পাস করেছে, এটাই হচ্ছে নিউজ। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলাম যে সে পাস করেছে। সুতরাং কি দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা পাবো সেটা সবসময় নাউন ক্লজ হবে, কেননা সেটা অবজেক্টের মতো কাজ করে, আগেই বলেছিলাম। আর এখানে দেখো কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাবো না। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, কি দিয়ে প্রশ্নও করা যাচ্ছে না, কোনো উত্তরও পাওয়া যাচ্ছে না। এইভাবে তোমরা যদি নাউনের পরে কোনো ক্লজ হয় সেটা 90% ক্ষেত্রে সেটা কিন্তু রিলেটিভ ক্লজ হয়। এই একমাত্র কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে যেটা নাউনের পরে নাউন ক্লজও হতে পারে, ঠিক আছে? আর একটা ভুল ধারণা তোমাদের আছে যে অনেক টিচারও বলে থাকে যে দেখ নাউন ক্লজের মধ্যে দ্যাট আর হোয়াট থাকলেই তোরা ধরে নিবি ওটা হচ্ছে নাউন ক্লজ। দ্যাট আর হোয়াট মানে নাউন ক্লজ, অন্য কোনো কিছুতে নাউন ক্লজ যেন হতেই পারে না, এটা ভুল ধারণা। এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা যে ন্যারেশন করো না, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে যত ইনডাইরেক্ট ন্যারেশন তোমরা করো সবই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কি নাউন ক্লজ। সমস্তটা যত ন্যারেশন তোমরা করো সমস্ত ন্যারেশন হচ্ছে অ্যাকচুয়ালি নাউন ক্লজ, ঠিক
ঠিক আছে? তাহলে নাউন ক্লজ শুধুমাত্র দ্যাট দিয়ে হয় না। তাহলে কেননা ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা দ্যাট বসাও না, ইফ বসাও, তাই তো? তাহলে ইফ বসালে সেটা কি হচ্ছে? তাহলে সেটা তো দ্যাট দিয়ে হচ্ছে না। সুতরাং এই কথাটা, এই ধারণা কিন্তু মাথার থেকে বের করে দেবে যে নাউন ক্লজ শুধুমাত্র দ্যাট এবং হোয়াট দিয়ে হয়, অন্য কোনো কিছু দিয়ে হয় না। অন্য কোনো কিছু দিয়ে যে হয় আমি তোমাদের সেটা দেখাচ্ছি। তো এখন তোমরা দেখো যে নাউন ক্লজ দ্যাট এবং হোয়াট ছাড়াও অন্যান্য ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও হতে পারে। কি কি দিয়ে? হু দিয়ে হতে পারে, হোয়াট দিয়ে হতে পারে, হোয়েন দিয়ে হতে পারে, হোয়াই দিয়েও হতে পারে, হাউ দিয়ে হতে পারে। এই সমস্ত রকমের কিন্তু শুধুমাত্র হুম বা হু এই দুটো, হ্যাঁ এই দুটোতেও হতে পারে। মানে সমস্ত রকম ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু নাউন ক্লজ তৈরি করতে পারি, ঠিক আছে? কিন্তু হ্যাঁ এটাও সত্য যে ম্যাক্সিমামটাই কিন্তু সেটা দ্যাট দিয়ে হয়। মানে নাউন ক্লজ যত হয় তার 90% ধরে নিতে পারো দ্যাট দিয়ে হয়, আর বাদ বাকি 10% অন্য ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সাধারণত হয়ে থাকে। এখানটায় তোমরা দেখো আই নো হোয়াই হি ইজ অ্যাবসেন্ট টুডে। তাহলে এখানে দেখো এই যে হোয়াই হি ইজ অ্যাবসেন্ট টুডে, এইটা হচ্ছে সাবক্লজ এবং এটা ভার্বের পরে শুরু হয়েছে। আর আমরা জানি ভার্বের পরে যদি কোনো ক্লজ থাকে সেটা সবসময় নাউন ক্লজ হয়। অথবা এরপরে ইট বসাও, আই নো ইট, আমি এটা জানি, তাহলে ইট বসালেও যদি মিনিং ম্যাচ করে তাহলে সেটাও নাউন ক্লজ হয়। সুতরাং হোয়াই হি ইজ অ্যাবসেন্ট টুডে, এটা হোয়াই দিয়ে যুক্ত করা হলো, তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ। এখানে দেখো আই নো দ্য রিজন হোয়াই হি ইজ অ্যাবসেন্ট টুডে, জাস্ট এখানে একটা ওয়ার্ড বেশি বসে গেছে, রিজন, নাউন বসে গেছে। তা নাউনের পরে যদি কোনো ক্লজ শুরু হয় তাহলে সেটা কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর না পাই সেটা রিলেটিভ ক্লজ হয়। সুতরাং এটাকে সহজেই কিন্তু আমরা রিলেটিভ ক্লজে কনভার্ট করলাম শুধুমাত্র একটা মাত্র ওয়ার্ড অ্যাড করে, সেটা হচ্ছে এই ক্লজটার আগে একটা নাউন দিয়ে, রিজন দিয়ে। আমি জানি কারণটি, আমি সেই কারণটি জানি কেন সে আজ অ্যাবসেন্ট, ঠিক আছে? তাহলে এটা কিন্তু যখনই দেখবে যে ভার্বের পরে নাউন তারপরে কোনো ক্লজ ইন্ট্রোডিউস হয়েছে সেটা সবসময় রিলেটিভ ক্লজ হবে বা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আর যদি দেখো ভার্বের পরে সরাসরি ক্লজ ইন্ট্রোডিউস হয়ে গেছে তাহলে সেটা অবজেক্ট হিসেবে আছে, সেটা সবসময় নাউন ক্লজ হবে। এখানে দেখো একটা ন্যারেশন আমি নিয়েছি। হি সেইড হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, সে বলল তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? তাহলে হি আস্কড, সে জিজ্ঞেস করলো, ইফ আই হ্যাড ডান, সরি এখানে হিজ হবে না, আই হ্যাভ ডান মাই হোম টাস্ক, আই হ্যাভ ডান মাই হোম টাস্ক, সরি। তাহলে সে আমাকে জিজ্ঞাসা করেছিল, সে জিজ্ঞাসা করেছিল আমি হোম টাস্ক করেছিলাম কি না। এই ইফ মানে কিন্তু যদি আমরা বলবো না, এই ইফ মানে ন্যারেশনের ইফ বা ওয়েদার, এটার মানে হচ্ছে কি না। হ্যাঁ, সে জিজ্ঞাসা করেছিল আমি আমার বাড়ির কাজ করেছিলাম কি না। এখানেও দেখো ক্লজটা ভার্বের পরে শুরু হয়েছে, তা ভার্বের পরে কোনো ক্লজ শুরু হলে আমি বলেছি অবজেক্ট হিসেবে থাকে এবং সেটা নাউন ক্লজ হয়। সুতরাং এই গোটা ক্লজটা হচ্ছে নাউন ক্লজ, শুরু হলো কিন্তু ইফ দিয়ে, এখানে দ্যাট কিন্তু নেই, হোয়াটও নেই, তাই তো? লাস্টেরটা দেখো, আই ক্যান শো হাউ দিস সাম ইজ সলভড, আমি দেখাতে পারি কিভাবে এই অঙ্কটির সমাধান হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো এখানেও শোর পরে শুরু হয়েছে, শো হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে আমার এই ডাব্লিউএইচ ওয়ার্ড যেটাই থাকুক না কেন ভার্বের পরে কোনো ক্লজ আছে তাহলে আমরা সেটা অবজেক্ট হিসেবে বসেছে এবং সেটা সবসময় কি হবে? নাউন ক্লজ হবে। তাহলে এইবার আমরা নাউন ক্লজ একটু সাম আপ করে নিই যে নাউন ক্লজটা আমরা কি শিখলাম। আমরা শিখলাম যে একটা সেন্টেন্সে যেখানে যেখানে নাউন ব্যবহৃত হতে পারে সেখানেই নাউন ক্লজও ব্যবহৃত হতে পারে। সেটা কি কি নাউন ব্যবহৃত হতে পারে? কোন একটা ভার্বের সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে। তাহলে নাউন ক্লজও কোনো ভার্বের সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। আবার নাউন ব্যবহৃত হতে পারে কি কোনো হচ্ছে টু বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, তাহলে নাউন ক্লজও টু বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, অর্থাৎ টু বি ভার্বের পর যদি আমরা কোনো ক্লজ দেখি তাহলে সেটা নাউন ক্লজ হবে। আবার নাউন ব্যবহৃত হতে পারে কোনো প্রিপজিশনের পরে, তাহলে প্রিপজিশনের পরে যদি কোনো ক্লজ দেখি সেটা হবে নাউন ক্লজ। আবার এটা ব্যবহৃত হতে পারে কোনো অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহৃত হয়, তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি আমরা কোনো ক্লজ দেখি তাহলে সেটাও হবে নাউন ক্লজ। আবার নাউনের পরেও নাউন ক্লজ হয়, সেক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করলে যদি সাব ক্লজ আমরা উত্তর পাই তবে সেটা নাউন ক্লজ, আদারওয়াইজ সেটা রিলেটিভ ক্লজ হবে। তো এটুকুই ছিল নাউন ক্লজ সম্পর্কে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো সবাই।